আসসালামু আলাইকুম। মিতা মুস্তাফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সারা দেশের 9টি বোর্ডের অধীনে সকাল 10টায় পরীক্ষা শুরু হয়। তবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়ে অনেক শিক্ষার্থী। পরীক্ষার 30 মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে না পারলে শিক্ষার্থীদের রোল নোট করায় ক্ষোভ জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। বৃষ্টিতে ভোগান্তিতে কোনো কেন্দ্রে দেরিতে পরীক্ষা শুরু হলে সময় সমন্বয়ের কথা জানায় ঢাকা বোর্ড। মেজবা হাসানের রিপোর্ট। বেজেছে পরীক্ষার শুরুর ঘণ্টা, তখনও চোখে মুখে উৎকণ্ঠা নিয়ে কেন্দ্রে ছুটছেন শিক্ষার্থীরা। কেউ আবার চোখ বুলাচ্ছেন আসন বিন্যাসে। তবে বিলম্বে কেন্দ্রে পৌঁছানোয় বোর্ডের নির্দেশনা মানতে নেওয়া হচ্ছে রোল ও নাম। আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এখন আমার টাইম নেই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভোগান্তির পরও নিজের সন্তানকে পরীক্ষায় পাঠিয়ে অভিভাবকদের দীর্ঘ অপেক্ষা। রয়েছে কত শত অভিযোগ, তার মধ্যেও সন্তানের স্বপ্ন পূরণের সব যেন মেনে নিয়েছেন আপন মনে। প্রিপারেশন নেওয়ার জন্য যতটুকু টাইমের প্রয়োজন ছিল ওরা তার তুলনায় অনেক কম টাইম পাইছে, অনেক হিমশিম খাইতে হয়েছে সিলেবাস কমপ্লিট করতে। যতক্ষণ বৃষ্টিটা বেশি ছিল ততক্ষণই আমাদের ঢোকার প্রবণতাটা আরও সবারই বেশি। আমি না, সবাই গার্ডিয়ানরা ভিজা ছাতা অন করতে পারি না। প্রস্তুতির জন্য 24 মাস সময় দরকার ছিল, তাদেরকে 17-18 মাসে তারা সেরকম প্রস্তুতি নিতে পারে নাই পুরোপুরিভাবে। ঢাকা বোর্ডের চেয়ারম্যান জানায়, প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা বিলম্ব হলে সময় সমন্বয় করা হবে। আমাদের পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছি যে আমাদের যে স্বাভাবিক নিয়ম ছিল যে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হবে, সেটাকে আমরা শিথিল করে বলছি যে পরীক্ষার্থী যখনই কেন্দ্রে আসবে তাকে কেন্দ্রের মধ্যে প্রবেশ করার সুযোগ দিতে হবে। সে যদি 9টায় আসে তাকে কেন্দ্রের মধ্যে প্রবেশ করাতে হবে, সে যদি 9:30টায় আসে, সে যদি 10টায়ও আসে তাকে কেন্দ্রে প্রবেশ করার সুযোগ দিতে হবে। চলতি বছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী 14,50,790 জন। 2023 সালের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে 91,448 জন। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ভারী বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। এই বিষয়ে জানতে আমরা এখন যাচ্ছি চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। হায়দরি, পাহাড়ের পাদদেশে যারা অবস্থান করছে তাদের আসলে কি অবস্থা, আর সরিয়ে নেওয়ার বিষয়ে প্রশাসন কি কোনো উদ্যোগ নিয়েছেন? মিতা, আমি আছি এখন চট্টগ্রাম মহানগরীর এটাকে টাইগার পাস এলাকা বলে। তো এখানে মানে অনেকগুলো পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। তো এখানে প্রতি বছর যে বিষয়টা ঘটে, যে বর্ষা শুরু হলে যে আতঙ্ক, দুটি আতঙ্ক চট্টগ্রামবাসী, একটি হচ্ছে যে জলাবদ্ধতা এবং আরেকটি হচ্ছে যে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। তো আমরা লক্ষ্য করেছি যে আপনি এখনো লক্ষ্য করবেন, আমি একটি পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছি। এখানে ছোট ছোট ঘর করে মানুষ বসবাস করে এবং এইরকমই সরকারি হিসাব মতেই চট্টগ্রামে 26টি পাহাড়ে প্রায় 6,500-এর বেশি পরিবার বসবাস করে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায়। এবং বর্ষা শুরু হলে তাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা হয়, সেখানে মাইকিং করা হয় এবং অতি বর্ষণ যদি শুরু হয় তখন তাদেরকে অনেকটা জোর করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু এতে করেও কোনো সুফল আসে না। তারা যাদেরকে সরিয়ে নেওয়া হয় তাদের ভাষ্য, তারা বলে যে তাদের থাকার মতো তেমন কোনো আর ঘরবাড়ি নাই, তারা অসহায় অবস্থায় এবং ঝুঁকি জেনেই সেখানে পাহাড়ের পাদদেশে তারা বসবাস করে। তো এই ধরনের ঘটনা প্রায় প্রতি বছরই ঘটে। এই প্রসঙ্গে বলে রাখি, 2007 সালের 11 জুন চট্টগ্রামে প্রবল বর্ষণে একাধিক পাহাড় ধসের ঘটনায় একদিনে 122 জন মানুষ মারা গেছে। এছাড়া প্রতি বছরই কিছু না কিছু ঘটনা ঘটে যেখানে প্রাণহানি, জানমালের ক্ষয়ক্ষতি হয়। তো এইসব ব্যাপারে প্রশাসন প্রায়ই চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সেখানে তারা তেমন কোনো সুফল বয়ে আনতে পারে না। তো এবারও বর্ষা আগামী, আবহাওয়া দপ্তর বলেছে, আমি তাদের সাথে কথা বলেছি, আগামী 3 দিন ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং ভারী বর্ষণ হলে এখানে যে কোনো রকমের জলাবদ্ধতা এবং পাহাড় ধসের ঘটনা ঘটতেও পারে। এই ব্যাপারে প্রশাসনকে আরো বেশি তৎপর হওয়ার জন্য নগরের সুশীল সমাজ দাবি জানিয়েছেন। মিতা।
চট্টগ্রাম থেকে জানছিলাম পাহাড় ধসের আশঙ্কার খবর। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহারের দাবিতে আগামীকাল থেকে সর্বাত্মক কর্মবিরতির ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জিনাত হুদা স্বাক্ষরিত বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলেও জানানো হয়েছে। এদিকে সর্বজনীন পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের বাদ দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ আজ অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে। সেখান থেকে তারাও আগামীকাল থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন। এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার 1.5 ঘন্টা আগে প্রবেশপত্র পেল ঠাকুরগাঁওয়ের রুহিয়া ডিগ্রি কলেজের সেই 36 জন শিক্ষার্থী। এতে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। এর আগে কলেজের ল্যাব সহকারী মোহাম্মদ সাবুকে পরীক্ষার ফর্ম পূরণের টাকা দিয়ে প্রবেশপত্র হাতে না পেলে গতকাল দুপুরে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা। পরে কলেজের সামনে সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে পরীক্ষার্থীরা। এই সময় দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। অ্যাডমিট পেয়ে আমাদের খুব ভালো লাগতেছে, আমরা পরীক্ষা দিতে পারবো, আমরা অনেক খুশি। 10টার দিকে আমাদের পরীক্ষা, 10টার আগে আমরা অ্যাডমিট পাইছি হাতে। 25টা অ্যাডমিট পেয়েছি রাত 11টার দিকে। আজকে সকালে ওই অ্যাডমিটগুলো বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আর প্রথম বর্ষের যে শিক্ষার্থীগুলো ওদের পরীক্ষার্থী বিকাল 2টায়, তো ওই জন্য ওদেরকে 1টার দিকে দেওয়া হবে অ্যাডমিটগুলো। আর দ্বিতীয় বর্ষের পরীক্ষা এখন যেহেতু ওদেরকে অ্যাডমিট আমরা মোটামুটি তুলে দিয়েছি যারা আসছে। হোলি আর্টিজান জঙ্গি হামলা মামলায় হাইকোর্টের দেয়া রায়ের সার্টিফাইড কপি পাওয়া গেলেই উচ্চ আদালতে আপিল করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। আজ তাঁর কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। আমাদের মহামান্য হাইকোর্ট বিভাগ সেই মৃত্যুদণ্ডাদেশ পরিবর্তন করে তাদেরকে আমৃত্যু জেলে রাখার নির্দেশ দিয়েছেন। তাদের জেলে থাকতে হবে তার আমৃত্যু। এখন আমরা সেই মূল জাজমেন্টটা এখন আমরা পাইনি। জাজমেন্ট পাওয়ার পরে আমরা রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো, যোগাযোগ করব, পরে ওনাদের সাথে নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নিব। বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফা ইন্তেকাল করেছেন। সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মরদেহ দেখতে হাসপাতালে যান তিনি। 1996 ও 2001 সালে জাতীয় নির্বাচনে রাজশাহী 4 আসন থেকে বিএনপির টিকেটে 2 বার সংসদ সদস্য নির্বাচিত হন নাদিম মোস্তফা। অধিনায়ক হিসেবে টি-20 বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেই সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় নিলেন রোহিত শর্মা। ভারতের এই ওপেনার বললেন, দীর্ঘদিনের পরিশ্রমের ফল এটি। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোস থেকে বর্ষণ কবির জানাচ্ছেন আরেকটি রিপোর্টে। 17 বছর পর টি-20 বিশ্বকাপে হাত দিল ভারত। রোহিত শর্মার অধিনায়কত্বের শেষ মেয়াদে এসে তার পূর্ণতা দিলেন একটা ট্রফি জয়ের মধ্য দিয়ে। একই সঙ্গে কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের শেষ অ্যাসাইনমেন্টটাও একদমই স্বপ্নের মতো। How desperately I wanted to win this. গত 3-4 বছর ধরে যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি তা এক কথায় বলে বোঝাতে পারবো না। সত্যি বলতে দলের প্রত্যেকেই প্রচুর পরিশ্রম করেছে, তাই এই জয় একটা দিনের নয়, দীর্ঘদিন পরিশ্রম করেছি, তারই ফল পেলাম। Stats and all of that. ব্যাটন এখন হার্দিক পান্ডিয়ার হাতে, রোহিত শর্মার হাত থেকে সেটা চলে গেছে তার কাছে। ভারত এখন তাকিয়ে আছে এই চ্যাম্পিয়ন হওয়ার পর সামনে। বর্ষণ কবির, এনটিভি নিউজ, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে গেছে অনেক আগ থেকে। আমি
আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেকই বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়া যদি করি একখান করবো দুইখান করবো না, তোরে তিনটা আমার করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরো, যা কইছি শুনো, গড়তে বাইরো। তুমি কি করতেছ? তুমি কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর, আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।